নেক্সাস টিভির প্রতিদিনের আয়োজন চলমান দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল নূর তুষার। শুক্র এবং শনিবার বাদ দিয়ে প্রতিদিন এই সময় আপনারা দেখতে পাবেন অনুষ্ঠানটি, এবং এই অনুষ্ঠানটি একই সাথে ফেসবুক এবং ইউটিউবেও দেখা সম্ভব। আমাদের ফেসবুক অ্যাড্রেস নেক্সাস টিভি ডিজিটাল বিডি এবং ইউটিউব অ্যাড্রেস @নেক্সাস টেলিভিশন লাইভ। আজকে এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই বিষয়টি বহুদিন ধরে বাংলাদেশে বহু মানুষের প্রশ্ন। আমাদের দেশে নারীরা কি সত্যি অধিকার পেয়েছে? মুক্তিযুদ্ধের সময় 2 লক্ষেরও বেশি নারী নির্যাতনের শিকার হয়েছেন, প্রাণ দিয়েছেন। নারীরা পুরুষের পাশাপাশি যুদ্ধ করেছেন, এবং এরপর বাংলাদেশের সমস্ত সামাজিক পরিবর্তনে, রাজনৈতিক আন্দোলনে নারীদের ভূমিকা আমরা লক্ষ্য করেছি। আমাদের যে উৎপাদন বৃদ্ধি হয়েছে, সেই উৎপাদন বাড়ানোতেও নারীদের বিরাট ভূমিকা রয়েছে। আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণে, আমাদের গড় আয়ু বেড়ে যাওয়ার পেছনে নারীদের অবদান রয়েছে। এবং আজকে যে একটি সুস্থ সবল প্রজন্ম আমাদের দেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড দিচ্ছে, সেখানেও নারীদের ভূমিকা আছে। অথচ রাজনীতির কথা আসলেই, নেতৃত্বের কথা আসলেই তখন নারীদের বিষয়ে নানান মন্তব্য শুরু হয়, এবং নারীদেরকে পিছিয়ে রাখার জন্য যেন সকলেই ঐক্যবদ্ধ হয়ে যান। এমনকি জুলাই সনদও নারীদেরকে তাদের কাঙ্ক্ষিত যে আসন এইবারের সংসদে, সেটি নিশ্চিত করার জন্য যথাযথ শতকরা হারে প্রার্থিতা নিশ্চিত করতে পারে নাই। এবং এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য, গল্প করার জন্য আমাদের চলমানে যুক্ত হয়েছেন দুজন প্রিয় মুখ। গোলাম মাওলা রনি, তিনি রাজনীতিবিদ, কলামিস্ট, একসময় এমপি ছিলেন, এবং দীর্ঘ সময় ধরে টক শোতে তার সরব উপস্থিতি। আর তার পাশে আছেন এম.এ. আজিজ, সিনিয়র সাংবাদিক, সাংবাদিকদেরকে নেতৃত্ব দিয়েছেন। আপনাদের দুজনকে স্বাগত চলমানে। এই যে চলমান ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহে আমরা দেখতে পাচ্ছি যে নারীদেরকে নিয়ে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। আমাদের মনে আছে এই অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিলেন, তারপরে তারা সংস্কার কমিশন করলেন, এবং সেখানে নারীদের জন্য আলাদা সংস্কার কমিশন করলেন। নারীরা আশায় বুক বাঁধল, এইবার মনে হয় কিছু তাদের দাবি দাওয়া পূর্ণ হবে। কিন্তু দেখা গেল এই সংস্কার কমিশনের রিপোর্টে বিষয়ে নানান আপত্তি রয়েছে, এবং অনেক জায়গা ছিল যেখানে সত্যি আপত্তি করার মতো, কিন্তু পুরো রিপোর্টটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। অথচ দেখা গেল এই পুরো রিপোর্টটার বিষয়ে জনসভা হয়ে গেল, সেখানে লোকজন অকথ্য ভাষায় নারীদেরকে আক্রমণ করলেন, এবং তারপরে দেখা গেল এই রিপোর্টটি সম্পর্কে আর তেমন কোনো কথা নেই, এবং জুলাই সনদেও খুব বেশি নারীদের অধিকার নিয়ে কথাবার্তা নাই। এটা কেন হলো এম.এ. আজিজ, আপনার কাছে জানতে চাই যে নারীরা কি শুধু কথা বলার বিষয়, যে তারা তাদের নিয়ে কিছু বললে পরে আমাদের মিডিয়াতে একটা ভাষা প্রচলিত আছে, ফুটেজ খাওয়া যায়, মানে অনেক অ্যাটেনশন পাওয়া যায়, কিন্তু এরপরে নারীরা যেখানে ছিল সেখানেই থেকে যাবে? নারীর কি কোনো দেশ নাই? ধন্যবাদ আপনাকে, রনি ভাইকে ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা। দেখেন, আমাদের দেশে বিশেষ করে আপনি যে উদাহরণগুলো দিলেন, একটা আন্তর্জাতিক জরিপে কিন্তু বাংলাদেশের অবস্থান, নারী শ্রমিকের অবস্থান কিন্তু 6 নম্বরে চলে গেছে। তো সুতরাং সেদিক থেকে নারী পিছিয়ে নেই, কিন্তু নারী 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে ধর্মীয় অনুশাসনের দিকে চলে গেছে, অনুশাসন বলবো না, ধর্ম অন্ধত্বের দিকে চলে গেছে। আর একটি হচ্ছে নারী কর্মী বা নারীরা আছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর ভিতরে নারীদের দিকে দৃষ্টি একই রকম প্রায়। ধরেন, যেটা বললেন, সংস্কার কমিশনে কিন্তু প্রস্তাব করা হয়েছে 5% নারী দিতে হবে সংসদ। তারা তো আরো বেশি চেয়েছেন, কিন্তু এইবার সনদে বলা হয়েছে 5% এই নির্বাচনেই দিতে হবে। সেক্ষেত্রে বিএনপি এবং আর কয়েক কমিউনিস্ট পার্টি এরা কিছু বাড়েছে, যেমন 5.66% হলো বিএনপির তো নারী সংকট ছিল না, তারা নমিনেশন দিতে পারত। জামাত ইসলাম একজনও দেয় নাই, কারণ হচ্ছে তারা নারী নেতৃত্বে বিশ্বাসীই নয়। এবং জামাত ইসলাম এমন একটি সংগঠন, একদম রীতিমতো ক্যাডার ভিত্তিক, এবং তাদের যে শুরু থেকে যে ট্রেনিংটা হয়, এটা বিভিন্ন ধাপে ধাপে ইসলামিক আদর্শে বা ইসলামিক মন্ত্রে যেভাবে দীক্ষিত হয়, তাতে করে নারীর মনোজগৎ পুরোটা পরিবর্তন হয়ে যায়। যেমন ধরেন, আমাদের দেশে ইংরেজি বাংলা মিলে 12টা শিক্ষা ব্যবস্থা আছে। এখন আমরা সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়, এবং এই মাস্টার ডিগ্রি প্রাপ্ত কারো মনোজগৎ আর পরিবর্তন হয় না, যার ফলে জাতীয় ইস্যুগুলোতে 12 প্রকার চিন্তা তারা করে। সকলেই মাস্টার্স ডিগ্রি পেয়েছেন, কিন্তু তাদের প্রত্যেকের মাস্টার্স ডিগ্রির ফলে যে মনটা তৈরি হয়েছে, সেই মনের জায়গাটা আলাদা আলাদা, কারণ এই শিক্ষার ধারা আলাদা আলাদা। শিক্ষার ধারা আলাদা। একটা প্রশ্ন আপনাকে করতে চাই, বিএনপি মনে হয় 5% দেয় নাই, 3% কিছু বেশি, 3.66। হ্যাঁ, কিন্তু
তাদের একটি বিষয় ছিল যে বেগম খালেদা জিয়া 3টি আসনে প্রার্থী ছিলেন, ফলে তাদের 2টি আসন তারা কমে গিয়েছে, বা 3টি আসন কমে গিয়েছে, সেখানে তো নারী প্রার্থী নাই। তো সেই কারণে সম্ভবত তাদের এই বিষয়টি ঘটেছে। না, তা না, নারীর তো অভাব নাই। নারী, কারণ বলছে এক ফ্যামিলিতে 2 জন হবে না, এই জায়গা করতে গিয়েও তো এর বাইরেও তো নারী ছিল, ইচ্ছে করলে বিএনপি দিতে পারতো 5%। বিএনপির নমিনেশনের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করা গেছে যে তারা মানে পুরুষের অবর্তমানে নারীদেরকে বাছাই করেছেন। যেমন ইলিয়াস আলীর স্ত্রী বাছাই হয়েছেন, সানজিদা তুলি তার ভাইয়ের মানে ত্যাগের কারণে তিনি বিবেচিত হয়েছেন, এরকম কিছু বিষয় রয়েছে, অনেকটা কম্পেনসেশন প্যাকেজ। আমার যাই হোক না কিন্তু কেন, বিএনপির নেত্রী যারা সরাসরি রাজনীতি করেছেন, এরকম অনেকেই কিন্তু নমিনেশন পান নাই। এইটাই আমি বলছি যে এখানে কিন্তু মনোজগতে একটা ধারণা আছে যে নারীরা হয়তো সক্ষম না, অথচ আদি ইসলামে কিন্তু নারীরা অনেক কঠিন কঠিন কাজ করেছে, যুদ্ধ করেছে। কিন্তু এরা কি ইসলামিক কারণে নারীদেরকে বাদ দিয়েছেন? তা তো না, তাদের একটা ধারণা হয়তো আছে যে নারীরা পারবে না, তাই না? নারীরা পারবে না, নারীদের এই যে আল জাজিরায় জামাতের আমি সাক্ষাৎকার দিয়েছে না, 2টা জিনিস বলছে, জামাতের প্রধান কখনো নারী হবে না, 2 হচ্ছে আরেকটা বলছে যারা ঘরের বাইরে যায় তারা জামাতের আমির, কিন্তু বলা হয়েছে ব্যাখ্যাটা এমন যে প্রস্টিটিউটের সাথে তুলনা করেছে। ওনারা বলেছেন এটা হ্যাক হয়েছে। এই প্রসঙ্গে আসবো, গোলাম মাওলা রনি আপনার কাছে আসি। এম এ আজিজ বলছিলেন যে নারীদেরকে আসলে একটু তুলনামূলকভাবে কম ক্ষমতা সম্পন্ন, কম সক্ষমতা, কম মেধা, এরকম ভাবে চিন্তা করার একটা প্রবণতা হয়তো সমাজের মধ্যে আছে। কিন্তু এই কথাটা যে সত্য না, সেটাও আমরা প্রতিদিন উপলব্ধি করি। কিন্তু একই সঙ্গে আমরা দেখলাম যে বিভিন্ন পক্ষ, বিভিন্ন মতাবলম্বী, তাদের আদর্শ আলাদা আলাদা, কিন্তু নারীর বেলায় দেখা যাচ্ছে তাদের প্রায় কাছাকাছি মত। কেউ 3%, কেউ 2%, কেউ একেবারেই 0 ভাগ। কিন্তু একটা বিষয় খুবই অদ্ভুত যে জামাতে ইসলাম বলেছে তাদের নারী সদস্যের কোনো অভাব নাই, 43% তাদের নারী মজলিসে সদস্য। শুরার, মজলিসে শুরার, হ্যাঁ, 43%। কিন্তু এই 43% মজলিসে শুরার সদস্যরা কি জামাতের পরিচালনায় মতামত রাখতে পারেন? আর যদি পারেনি, তাহলে সংসদ পরিচালনায় কেন মত রাখতে পারবেন না? নাকি এই সিস্টেমে তারা মত রাখেন যে একজন পুরুষ সমান 2 জন নারী? এই ব্যাপারটা তো আসলে আমরা বুঝতে পারি না সাধারণ ভোটাররা। আর আরেকটি বিষয় হচ্ছে, শুধু তাদের মজলিসে শুরা কিংবা তাদের পক্ষের যারা নারী, তারাই তো বাংলাদেশের নারী ভোটার না। বাকি ভোটারদের ভোট কি তারা চাইছেন না? নাকি তারা মনে করছেন যে ধর্মীয় অজুহাত বা ধর্মীয় ইনফ্লুয়েন্সের কারণে যারা তাদের সরাসরি ভোটার না, সদস্য না, সেই নারীরাও তাদের প্রতি অনুরক্ত হয়ে যাবেন, কারণ নারীদেরকে তারা রানী বলেছেন? ধন্যবাদ। আপনি যখন প্রশ্ন করছিলেন প্রথম অংশে, আর আমাদের আজিজ ভাই যখন উত্তর দিয়েছিলাম, তখন ভাবছিলাম যে আমার মন এবং মননে নারীদের অবস্থানটা কি। তো আমার আসলে স্কুল জীবন কেটেছে গ্রামে থেকেছি। তো গ্রামীণ অবকাঠামোতে, কৃষিতে আমি যেটা দেখেছি, অলমোস্ট মোর দ্যান 60% যে স্টেক হোল্ডার গ্রামীণ নারী সমাজ। অন্তত আমার শৈশবে আমি সেটা দেখেছি। নারী ছাড়া আমাদের কৃষি হতো না। আমাদের বাড়ির চারপাশ দিয়ে যে সকল মৃৎশিল্প ছিল, অন্যান্য যে সকল কুটির শিল্প ছিল, তারপরে তাঁত শিল্প ছিল, ওখানেও মোর দ্যান 60% যারা নারীরা অংশগ্রহণ করে। এরপর আমি গার্মেন্টস ব্যবসা আছে, সেই গার্মেন্টস ব্যবসাতে অলমোস্ট 80%ই সেখানে নারী শ্রমিক, যারা ইকোনমিক চাকা চালাচ্ছে। রাজনীতিতে এসে দেখলাম যে পুরুষরা যখন ভয় পেয়ে যায় এবং পুলিশকে ভীষণ রকম ভয় পায়, তখন তারা নারীকে ঢাল হিসেবে ব্যবহার করে, প্রায় সব রাজনৈতিক দলগুলো। সেখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তাদের যে নারী কর্মীগুলো রয়েছে তারা ভীষণ রকম ডেসপারেট রাজপথে। তো বিপদ যখন কেটে যায়, কেন তাদেরকে আবার স্মরণ করা হয় না? বা একটা পরিবারে যখন খুব বিপদে থাকে, স্বামী স্ত্রী একসঙ্গে কাজ করছে, সারা রাত জেগে সেই পল্লী বধূ সে কাজ করছেন, কিন্তু সেই স্বামী যখন একটু অবস্থা ভালো হয়ে যায়, সে কেন তার সেই স্ত্রীকে ভুলে যায়? সে কেন চায় যে মানে তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে নারী অংশগ্রহণ না করার কথা হচ্ছে, তাকে ওই জায়গায় পৌঁছে দেওয়ার পেছনে কিন্তু নারীর একটা বিরাট ভূমিকা রয়েছে। তো আমার কাছে যেটা মনে হলো যে আমাদের মনস্তাত্ত্বিক জগতে যারা পুরুষ রয়েছেন, পুরুষ সেটা শুধু জামাতের পুরুষ নয়, সব দলের পুরুষই, যাদের মধ্যে হীনমন্যতা রয়েছে, যাদের মধ্যে উদারতার অভাব রয়েছে, এবং যারা তাদের মা, ভাই, বোনের পরিবারের মধ্যে যারা নারীদের রয়েছে, ছোটোকাল থেকে যাদেরকে শ্রদ্ধা করতে শিখেনি, তারাই যখন একটা ভালো পজিশনে পৌঁছে যায়, রাষ্ট্রীয় ক্ষমতা, ব্যবসা বাণিজ্যে কিংবা ধরেন প্রাইভেট এন্টারপ্রেনারশিপে, সেক্ষেত্রে নারীকে বঞ্চিত করার একটা উদগ্র বাসনা তাদের মধ্যে কাজ করে।
এই হলো একটা। 2 নম্বর হলো যে আমাদের যে রাজনীতি এবং আমাদের যে অর্থনীতি এবং আমাদের ধর্ম, এই সব ক্ষেত্রেই নারীকে নিয়ে আমাদের যাকে বলা হয় একটা প্রচণ্ড পুরুষদের মতো একটা হীনমন্যতা কাজ করে। আমি তো দেখি যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যদি সরোজিনী নাইডু না থাকতেন তাহলে হয়তো ভারতের ইতিহাস ভিন্ন হতে পারত। কিংবা ধরুন আমাদের এই বাংলা ইলামিত্র, আমাদের স্বাধীনতা পূর্ব সময়টাতে সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, তাদের যে ভূমিকা, এমনকি সাহারা খাতুন রাজপথে তার যে লড়াকু ভূমিকা, সেই পর্যায়ে কিন্তু পুরুষরা অনেক জায়গায় নেগোসিয়েশন করেছে, অনেক সময় স্বৈরাচারের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে, টাকা পয়সা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, বারবার দল ত্যাগ করেছে। কিন্তু নারীরা যখন যে কাজটি করেছে সততার সঙ্গে, ন্যায়পরায়ণতার সাথে সততার সঙ্গে, তো সেই জায়গাগুলোতে জামাতের মতো একটা দল, যারা রেজিমেন্টেড ফোর্স হিসেবে আমরা জানি, তো তারা রেজিমেন্ট চালাতে গিয়ে নারীর যে রেজিমেন্টাল পাওয়ার, এটা তো দে শুড নো বেটার দ্যান আস, আমাদের সে জানা উচিত। তো কেন তারা সেই কাজটি করছেন না বলে আমার আমি বুঝতে পারছি। দ্বিতীয় হলো যে আপনি যে প্রশ্নটা করলেন যে তারা 2:1, মানে তাদের মধ্যে 43% নারী আমি আছে। জানতে চেয়েছি আর কি যে এই 43% শুরা সদস্য, হ্যাঁ, তারা কেউ সংসদের জন্য উপযুক্ত না। সম্ভবত তাদের নিজেদের 99 দলের সংসদের মধ্যে তারা থাকতে পারবে, কিন্তু জাতীয় সংসদে কেউ প্রার্থী হতে পারবেন না। এই বিষয়গুলো নিয়ে আমাদের যারা সংবাদপত্র আছে তাদের খোলামেলা আলোচনা করা উচিত। জামাত একটা অদ্ভুত সংগঠন। আমরা এদের এই গত 17 মাসে তাদের যে পরিচয় পেলাম, তাদের সম্পর্কে যা কিছু জানলাম, বিশ্বাস করেন আমি ইসলামী রাজনীতি সম্পর্কে যতটুকু লেখাপড়া করেছি বা রাজনীতির সাথে যতটা সম্পৃক্ত, এই সময়টাতে জামাতের যে ফেজ অফ দেখলাম, তাদের যে হঠাৎ করে যে তারা চোখ উল্টে ফেললো, এই দৃশ্য আমি না দেখলে আমি বুঝতেই পারতাম না যে জামাতের কাজগুলো করতে পারে। ফলে জামাতের অভ্যন্তরীণ গুপ্ত অনেকগুলো বিষয় রয়েছে। তাদের মানে মজলিসের শুরার সদস্য কারা, কারা তাদের অ্যাক্টিভ নেতা, কারা তাদের সুপ্ত নেতা, লিগ্যাল প্রফেশনে কারা তাদের সাহায্য সহযোগী আসছে, এটা মোটামুটি আগামী 1-2-3 মাসের মধ্যে দেখবেন যে আরও পুরো 100% হয়ে যাবে। তখন আমরা যারা সমাজে প্রশ্ন করার ক্ষমতা রাখি, আমরা যারা সমালোচনা করি, আমরা যারা ন্যারেটিভ তৈরি করি, আমরা অবশ্যই জামাতের এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন করব যে আপনি সব ক্ষেত্রে কেন নারীকে বঞ্চিত করতে চাইবেন, বা তারা যে কথাগুলো বলছে যে ঠিক আছে ইসলামের নারীকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি, এটা নিয়ে যদি আমি প্রশ্ন করি, আমার যতটুকু জ্ঞান আছে আমার কাছে মনে হয় না যে আমাদের কোনো লোক এই বিষয়টা নিয়ে বিতর্কে জড়াতে চাইবেন। এখানে সরাসরি মসজিদে বা বাইতুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব পালন করা, মক্কার ইমাম হওয়া, এই সমস্ত ব্যাপারে ইসলামের নিষেধ আছে, ইসলামের নিষেধ আছে। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় নারী বসতে পারবে না, নেতা হতে পারবে না, কমিউনিটি লিডার হতে পারবে না, বিজনেস লিডার হতে পারবে না, সমাজে তার কাজকর্ম করার জন্য সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, আমি তো এরকম কোনো বিধান ইসলামে দেখিনি। বরং আমি একটা জিনিস বলি, ইসলামে বলে না যে পর্দা, কোনো কোনো জায়গাতে পর্দাকে ফরজ করা হয়েছে যে আপনি আপনার পুরো শরীরকে আবৃত করে চলাফেরা করুন। এটা নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। একটা পুরুষের শরীরের মধ্যে যে আকর্ষণীয় জিনিসগুলো আছে, যেগুলো দেখে নারী আকর্ষণ বোধ করেন, তো সেই বিষয়গুলো যখন পুরুষ খুব হেলে দুলে, তার খুব বডি আছে, মাসেল আছে, তার নিতম্ব আছে, এই জিনিসগুলোকে সে খুব সুন্দর করে আকর্ষণীয় করে নারী মহলে সে দুলিয়ে দুলিয়ে হাঁটলো, এটা ইসলামে নিষিদ্ধ। সেখানে বলছে যে আপনি ওখানে হিজাব পরে ওই রকম একটা পরিবেশে যদি কোনো পুরুষ যেতে হয় তাকে হিজাব পরে যেতে হবে, যেন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নারীর মনে কামনার সৃষ্টি না করে। আবার দেখা গেল যে অনেকগুলো পুরুষ এক জায়গাতে বসে আছে, একটা নারী সেখানে গেছে, সে তার আকর্ষণীয় দেহসৌষ্ঠবগুলো পুরুষের মধ্যে সে প্রদর্শন করলো। এটা আমাদের ইসলাম দরকার নেই, আমাদের স্বাভাবিক সিভিল সোসাইটিতে কিন্তু এই জিনিসগুলো আমরা পছন্দ করছি। ইসলাম ওই কথাগুলো বলেছে যে এইরকম একটা পরিস্থিতি যেখানে এরকম ঘটনা ঘটতে পারে সেখানে নিজেকে সংযত করুন। এখন এটার বিপরীত কথাও আছে, বিপরীত কথা আছে, যেমন ধরুন আমি গোলাম মোল্লা রানী, আপনি আব্দুল নূর তুষার, আমরা সমাজে একটা রেসপেক্ট আশা করি বা সমাজে আমরা একটা অংশগ্রহণ আশা করি। এখন আমি এরকম একটা জায়গা থেকে করলাম কি, দেখা গেল যে বোরকা পরে গেলাম পুরুষ হিসাবে, বা নারী যার একটা ধরেন শেখ হাসিনা, খালেদা জিয়া, তিনি একটা জায়গাতে বোরকা পরে গেলেন, এটা ইসলাম অ্যালাউ করে না। তার একটা সহিহ হাদিস আছে, হাদিসটি কীরকম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একবার এরকম হিজাব অবরুদ্ধ হয়ে তিনি মদিনার বাজারে গেলেন। তো যা হয় বাজারে ধাক্কাধাক্কি হয়, ঠেলাঠেলি হয়, তো তিনি সেখানে কিছুটা আহত হলেন। এসে আল্লাহ রাসূলকে তিনি অভিযোগ জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মার্কেটে গিয়েছিলাম, মদিনার মার্কেটে গিয়েছিলাম, সেখানে আমি কাঙ্ক্ষিত আচরণ পাইনি।
তো তিনি বললেন যে এরকম একটা ভিড় ভাট্টার জায়গাতে তুমি এভাবে গেছো কেন? তুমি যদি ওখানে পর্দাটা না করে যেতে তাহলে তোমাকে সবাই চিনতো যে তুমি আল্লাহ রাসূলের পত্নী, তখন তোমার সঙ্গে সবাই সেই সম্মানজনক আচরণ করতো। এই হাদিসে তারা বর্ণনা করবে না, এই হাদিস কখনো বর্ণনা করবে না। আরেকটা বিখ্যাত হাদিস রয়েছে, সেটা হলো সমকালীন জীবনবোধ, একটা বই আছে, বইয়ের নাম সমকালীন জীবনবোধ, লিখেছেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, বিখ্যাত ইসলামিক হ্যাঁ, স্কলার। তিনি রাজনীতিবিদও ছিলেন। আওয়ামী লীগের সভাপতি ছিলেন, স্পিকার ছিলেন, হ্যাঁ, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে মাওলানা ছিলেন, ওই এলেঙ্গা হ্যাঁ, উনি ব্রিটিশ নামকরা- বিরোধী- উনি হ্যাঁ, নামকরা- ব্রিটিশ বিরোধী আন্দোলনের নামকরা নেতা। scholar ছিলেন। মানে তার একটা লেখাকে চ্যালেঞ্জ করার মতো বাংলাদেশে ইসলামিক লাইনে কোনো স্কলার নেই, এত বড় স্কলার। তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। আপনাদের কি সময় আছেন? আমি না, আপনি বলেন, আমরা হ্যাঁ, এরপরে আজিজ আচ্ছা। ভাইয়ের কাছে যাব। সেটা হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন আরাম ফরমাস ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে। তো তিনি বিছানায় শুয়েছিলেন, আর আরবীয় কিছু রমণী ওখানে নৃত্য পরিবেশন করতেছিল, নাচতেছিল, আর আল্লাহ রাসূল সেটা ওর উপভোগ করছিলেন। তো এমন সময় সেখানে এটা কি উনি লিখেছেন? উনি লিখেছেন, এটা সহিহ হাদিস, এটা আপনি ওনার দায়িত্ব বইতে, নিয়ে বলছেন। ওনার বইতে আছে সমকালীন জীবনবোধে, আপনি এটা পাবেন, আমি বইয়ের রেফারেন্সে বললাম। তো এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ঢুকলেন। ঢুকে তিনি দেখলেন যে আরে আল্লাহ রাসূল শুয়ে আছে, আর আরবীয়, আপনি দেখেন যে এখন যে বেলি ড্যান্সগুলো হয় না, ওটা কিন্তু ওরকম হয়তো না, ওনাদের সাংস্কৃতিক এক ধরনের নাচ আছে। না, ওইটা আরবিতে সবসময় তাদের যে কবিতা এবং নৃত্য, এটা সবসময় খুব ঐতিহ্যবাহী। তো যাক, তো ওই মহিলারা নাচ করছে আর আল্লাহ রাসূল সেটা শুনছেন, ওনার ব্রেন এলোমেলো হয়ে গেল। উনি মনে করলো যে আমার কিশোরী মেয়ে হয়তো বুঝতে পারে নাই, আর আল্লাহ রাসূল লজ্জায় হয়তো তার স্ত্রীকে বলতে পারেনি। তো এই জন্য তিনি করলেন কি, রাগ হয়ে এমন একটা সিন ক্রিয়েট করলেন, তিনি প্রথমেই সেই বাইজিদেরকে আচ্ছা মতো গালাগালি করে বের হয় এখান থেকে, তারপরে মেয়েকেও গালাগালি করলেন, গালাগালি করে ইয়ে নবীর সামনে তুমি এই সমস্ত ঘটনা করতেছো। যাই হোক, এরপর তার যখন রাগ থামলো, বাইজিরা চলে গেল, আল্লাহ রাসূল শুধু বললেন যে হ্যাঁ আবু বকর, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করো না। এই পৃথিবীতে যে জিনিসটি নিয়ে যে জাতি, সম্প্রদায়, পরিবার বাড়াবাড়ি করেছে, সেটি থাকেনি তাদের পরিবারে, নষ্ট হয়ে গেছে। কাজেই কোনো জিনিস নিয়ে বাড়ি করো না, এটা ওনার বইতে লেখা আছে। এই হলো ধর্মীয় বিধান। তো এইভাবে যদি আমি বলতে থাকি আল্লাহ রাসূলের জীবনী বা মানে তার ঠিক সাহাবাদের আছে, জীবনী, আপনি বলবেন। আপনি যেহেতু এটা পড়েছেন, আপনি জানেন। আমরা আপনার কাছে আসতে চাই। আমরা ধর্মীয় ব্যাখ্যা থেকে সরে আসি। গোলাম মাওলা রনি অনেক পড়াশোনা করেছেন, উনি আমাদেরকে কিছু রেফারেন্স দিয়েছেন। আমরা আপনার কাছে যেটা জানতে চাই যে রাজনৈতিক দলগুলি তাদের নেতৃত্বে কিন্তু এমনিতেও খুব বেশি নারীদেরকে কখনোই অধিষ্ঠিত হতে দেয় নাই। যেমন আমরা দেখেছি যে এই পতিত সরকার, সেই সরকারও কিন্তু মূলত ক্ষমতা নারীর হাতে থাকলেও নারীরা যে দলের মধ্যে খুব ক্ষমতাবান ছিলেন তা কিন্তু নয়, বরং অন্য নারীরা একজন নারীর অনুগৃহীত ছিলেন। তিনি পছন্দ করলে অন্য নারীরা পদ পাবেন, তিনি পছন্দ না করলে পাবেন না। তো এটা তো এক ধরনের পুরুষতান্ত্রিক মানসিকতায় নারীর শাসন। কিন্তু প্রকৃত অর্থেই আমরা কি কখনো নারীর শাসন পাবো? কেননা জামাত ইসলাম তো বলেই দিয়েছে যে ধর্মীয় রাজনীতিতে নারীর স্থান নাই, আমির হতে পারবে না। আমির হতে পারবে না মানে আর প্রধানমন্ত্রী হতে পারবে না, অন্তত তাদের দল করলে পারবে না। অথচ উল্টো দিকে আমরা দেখেছি এই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা, নোবেল পুরস্কার নেওয়ার সময় একজন নারীকে সাথে করে নিয়ে গিয়েছিলেন। তার বন্ধুদের মধ্যে রয়েছেন হিলারি ক্লিন্টন, এবং তার ভালো বন্ধুদের মধ্যে একাধিক নারী রয়েছেন, এবং তিনি তো একজন আধুনিক ব্যক্তি। তো এরকম আধুনিক অন্তর্বর্তী সরকারের সময়ে একটি দল ঘোষণা করে দিচ্ছে যে তাদের দলে কোনো নারী কখনো প্রধানমন্ত্রীও হবে না, তাদের দলের নেতৃত্ব দিতে পারবে না। তাহলে সংস্কার কি হলো? না, দেখেন, ইসলাম নিয়ে তো নানান বাকবিতণ্ডা চলছে, ঝড় চলছে, নাম ধরে বলে না, কিন্তু একটি দল অমুকটি দল এরকম বলে। আমাদের দেশে মানে হিলারি ক্লিন্টন এই দেশে আসলে না, জামাতে ইসলামের না, আমাদের দেশে তো দুইবার কাছে জায়গা পাবে না, যদিও নন্দী সাহেব পেয়েছে। না, আমাদের দেশে তো নারীর প্রধানমন্ত্রী দুইবার হয়েছে, কিন্তু তারা নারীর যোগ্যতা দুজন হয়েছে, দুইজন হয়েছে একাধিকবার। হ্যাঁ, একাধিকবার হয়েছে, কিন্তু তারা কিন্তু আপনার শুরুটা করেছে কিন্তু যোগ্যতা দিয়ে না, শুরু করেছে বংশের উত্তরাধিকার হিসেবে, তারা নেতৃত্বে আসছে। হয়তো ইসলাম, কিন্তু জামাতে ইসলামের পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কোনোভাবেই নারী জামাতের প্রধান হবে না। এই জায়গায় হলো বিতর্ক, এবং বাইরে যেতে পারবে না, বাইরে যেতে পারবে না। তো এই যে রনি ভাই বলল, আমাদের দেশে তো বহু সেক্টরে নারী কাজ করতেছে, কিন্তু এখন ঘাটতি যে জায়গায় সেটা হলো নেতৃত্বে যাওয়া। নেতৃত্বে যাওয়ার তো কোনো বাধা নাই,
নেতৃত্বের যোগ্যতার বিচারে। এখন দেখি আমি টকশোতে যারা কয়েকজন 3-4টা নারীকে কিন্তু আমার কাছে মনে হয়েছে ডিপুট করা হয়েছে ব্রিফ করে, টকশোতে এসে এটাকে ডিফেন্ড করতেছে, জামাতের পলিসিকে ডিফেন্ড করতেছে। তার মানেই আমি ওই জন্যই বলছি যে তাদের শিক্ষাটাই এভাবে হয়েছে। জামাত একটা ক্যাডার ভিত্তিক সংগঠন, এবং আমি বলি এটা আন্তর্জাতিক সংগঠন এবং এনজিও টাইপ সংগঠন, এবং তারা কিন্তু স্থান কাল পাত্রভেদের সময়ের সাথে সাথে তাদের পলিসি বদলায়। যেমন ধরো আমরা ছোটবেলায় শুনেছি সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই। হ্যাঁ, এখন আর সেটা বলে না। এখন তারা শরিয়া আইন বলে যে শরিয়া আইন বাস্তবায়ন করব না। হ্যাঁ, এখন হিন্দুকে নমিনেশন দেয়, পূজার রোজা আর পূজা একই বৃত্তে দুটি ফুল বলতেছে। তো সুতরাং এখন তো আমাদের জামাতের রাজনীতিটা কি বুঝতে হবে, তারা তো ইশতেহার দিচ্ছে। আপনার কি মনে হয় যে ছাত্রলীগের সঙ্গে গুপ্ত অবস্থায় থেকে তারপরে 5ই আগস্টের পরে বের হয়ে এসে দাবি করা যে শিবিরের সভাপতি ছিলেন, একই রকম ভাবে জামাত ইসলাম ভবিষ্যতে বলবে যে এই যে রোজা পূজা একই ফুল না, আপনি যেটা বললেন, পরে বলবে যে এটাও আমরা বলেছিলাম ইলেকশনে জেতার জন্য? হ্যাঁ, হতে পারে, কারণ আমি তো বলি, এখনো বলি। এরা এটা বলতে পারে, আপনি মনে করেন? শোনেন, তারেক রহমানের বড় 2টা চ্যালেঞ্জ আছে, যেই জায়গাটা তার জন্য সময় লাগবে। একটা হলো দুর্নীতি মোকাবেলা করা, 2 হচ্ছে এই বিএনপির সাথে, খেয়াল করে দেখেন, আওয়ামী লীগের সাথে শুধু তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের সময় জামাত ছিল সাথে ওই সময়, এরপরে পুরা ছাত্রলীগ হয়ে ছাত্রলীগের পদধারী ডাকসুর যে ভিপি, তিনি তো বলে দিয়েছেন যে হাসিনাকে লাথি মেরে দিছি, প্রয়োজনে এখন নূতন নব্য সরেছে, তারেক রহমানকে ইঙ্গিত করে বলছে তাকেও লাথি মেরে বিদায় করে দিবে। বলেন, জিজ্ঞেস করছে সরকার? জিজ্ঞেস করছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি যে কয়েকটা দিচ্ছে সব প্রক্টোরিয়াল বডির থেকে শুরু করে শিক্ষকদের হেনস্থা করার সব নেতৃত্ব তারা নিয়ে নিছে। হ্যাঁ, এখন আপনি বলেন এই বিএনপির ভিতরে কমপক্ষে 20% গুপ্ত জামাত আছে। আমরা এইখানে আবার ফিরবো, এখন বিরতি নিচ্ছি। চলমান চলবে বিজ্ঞাপনের পর। চলমান ফিরে এসেছে আবারও বিরতির পর, এবং আমরা এখন কথা বলবো আমাদের আলোচকদের সঙ্গে। আশা করছি বিরতিতে বিজ্ঞাপনগুলি আপনাদের ভালো লেগেছে। আমরা আলোচনায় প্রবেশ করেছি এবং আমরা এখন ফিরে যাচ্ছি আবারও গোলাম মোল্লা রনি আপনার কাছে। আমরা দেখেছি একটা এক্স হ্যান্ডেলে একটা টুইট নিয়ে বেশ তর্ক শুরু হয়েছে। প্রথমে এই এক্স হ্যান্ডেলের যে বক্তব্য, এটাকে যদি আমরা টুইট বলছি, এখন অবশ্য টুইট বলে না, কিন্তু এক্স হ্যান্ডেলের যে পোস্ট, সেই পোস্টের মধ্যে পরিষ্কার বলা হয়েছে যে কথাগুলি, সেই কথাগুলি কিছুক্ষণ পরেই, বেশ কয়েক ঘন্টা পরেই আমরা জানতে পেরেছি যে জামাতের তরফ থেকে দাবি করা হয়েছে যে তাদের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছিল, এবং তারপরে এটি নিয়ে বক্তব্য এবং পাল্টা বক্তব্য হয়েছে, যেখানে আমরা দেখেছি যে বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন আপনার আইডি হ্যাক হয়নি। এটা স্টার নিউজ এর বরাত দিয়ে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই কথা বলেছেন। আবার অন্যদিকে জামাত বলেছে যে তাদের আইডি হ্যাক হয়েছিল এবং তারা অতি দ্রুত সেটাকে উদ্ধার করতে পেরেছেন। সময় নিউজের বরাত দিয়ে আমরা দেখতে পাই যে ডক্টর শফিকুর রহমান বলেছেন কোনো নারী তার দলের আমির হতে পারবেন না, এবং আল্লাহ নারীদেরকে নেতৃত্বের জন্য সৃষ্টি করেন না, তিনি বলেছেন আল্লাহ নারীদেরকে সেভাবে সৃষ্টি করেন না। আবার আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এমন নয় যে জামাতের বাইরে যারা আছেন তারাও যে খুব নারী নেতৃত্বকে সমর্থন দিয়েছেন। এই সংসদে নারী প্রার্থীর সংখ্যা মাত্র 78, যেখানে 2000-এর উপর প্রার্থী রয়েছেন, এবং নারী প্রার্থীদেরকে হলফনামা পর্যবেক্ষণ করে দেখা গেছে যে এদের 60 জনই অনেক উচ্চশিক্ষিত, মানে 77% হাইলি এডুকেটেড, এবং 25 থেকে 39 বছর বয়সী প্রার্থী সবচেয়ে বেশি, অর্থাৎ তরুণ নারী যারা কম বয়সী তারাই বেশি আগ্রহী হয়েছেন এইবারের নির্বাচনে, এবং 65% কর্মজীবী। অথচ জামাতের নেতৃত্ব আবার বলেছেন যে কর্মজীবী নারীরা ঠিক ভিন্ন পেশায় নিয়োজিত, এরকম। পরে তারা সেটা অস্বীকার করেছেন। আবার এটাও বলেছেন যে নারী বাড়িতে থাকবে, কাজ কম করবে, রানী হিসেবে থাকবে। এক এক সময় যে এক এক বক্তব্য দেওয়া হচ্ছে, আপনার কি মনে হয় আপনি যদি একজন নারী হতেন তাহলে আপনি এই বক্তব্যগুলিকে কিভাবে বিশ্লেষণ করতেন? কারণ নারীদেরকে নিয়ে সব বলা হচ্ছে, সব বলছে পুরুষেরা, কোনো নারী কিন্তু বলছে না, এবং তাদের পক্ষ থেকে নারীরা এসে বলছে আমরা মেনে নিয়েছি, এটাই ঠিক। মানে নারীদের আবার কোনো বক্তব্য নাই, পুরুষের বক্তব্য তারা এন্ডোর্স করছে যে ওনাদের কথাই আমাদের কথা। একবার আমরা দেখেছিলাম আগের সরকারের মন্ত্রী বলেছিলেন যে ভারতের খাবার আমাদের খাবার, ভারতের
পশু আমাদের পশু, এরকম কি যেন একটা বলেছিলেন। তো এখন কি ওইরকম হলো যে পুরুষের কথাই আমাদের কথা, পুরুষের চিন্তায় আমাদের চিন্তা, পুরুষের ভাবনা আমাদের ভাবনা, পুরুষ নেতা হইলে আমরা নেতা, ব্যাপারটা কি এরকম হয়ে গেল? জামাতের ভিতরে কি আসলে এইটাই? আমাদের আসলে জামাত তো আমাদের সোসাইটি থেকে আলাদা কোনো সংগঠন নয়। আমাদের এই সমাজে যে ডাল ভাত, সমাজের যে কৃষ্টি এবং কালচার, সেই কৃষ্টি এবং কালচার অনুযায়ী তারা একটা কনজারভেটিভ অংশ ধারণ করে। এটা হলো রিয়ালিটি। অ্যাজ এ হোল আমাদের দেশের রাজনৈতিক অঙ্গন এবং কর্পোরেট লেভেলে যেই ধরনের স্ট্রেস থাকে বা যে ধরনের পরিবেশ পরিস্থিতি থাকে, ওটি আমরা এখনো পর্যন্ত মানে সবার জন্য উন্মুক্ত করতে পারিনি। এখানে যারা ইনফেরিয়ার, ধরুন ছেলেদের মধ্যে দেখা গেল যে আপনি খুব যোগ্যতম মানে অবস্থা অর্জন করেছেন, কিন্তু সারা দুনিয়া থেকে আপনি ভালো ডিগ্রি নিয়ে আসছেন, কিন্তু আপনি এলাকাতে ইলেকশন করতে যান, কিন্তু আপনি সৈয়দ বংশের ছেলে না, আপনার বংশ ভালো না, কিন্তু আপনাকে লোকজন ভোট দেবে না, বলবে যে এই বংশের লোকজন রাজনীতি করতে পারে না। তাহলে এখানে সে কিন্তু সংখ্যালঘু হয়ে যাচ্ছে। আবার উনি নারী কেন, ওনাকে তো আমি সবসময় পাবো না। এই যেটা কালচার, সেই কালচারের বাইরে নারীরা ধীরে ধীরে এগিয়ে আসছে। এখন এই যে সহজ যে জায়গাটি, যে রাজনীতি হলো মানুষের হিউম্যান বিহেভিয়ারের একেবারে এক্সট্রিম লেভেলের একটা যাকে বলা হয় সফলতা। তো সেই এক্সট্রিম লেভেলের সফলতা, আপনি ধরেন সেনাপ্রধান হলেন, চিফ জাস্টিস হলেন, ক্যাবিনেট সচিব হলেন, বাংলাদেশের সবচেয়ে বড় কর্পোরেট হাউসের সিইও হলেন, এই জিনিসগুলো যতটা না কঠিন, তার চেয়ে বেশি কঠিন টু বি এ মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশন। এখন এটাকে আমরা খুব ছেলে খেলা মনে করার কোনো কারণ নেই। এখন যেখানে আমাদের একটা মেয়ে আজ পর্যন্ত ক্যাবিনেট সেক্রেটারি হতে পারেননি, কেন হতে পারেননি? তারা তো বিসিএসে যাচ্ছে। একটা মেয়ে কেন আমাদের চিফ জাস্টিস হতে পারেননি এখন পর্যন্ত? সেনাপ্রধান কেন হতে পারছেন না? কেন সেনাপ্রধান হতে পারছেন? এখন যতদিন নারীরা আর্মিতে এসেছেন, সেনাপ্রধানের লেভেলে আসার মতো সিনিয়রিটি তারা এখনো পাননি। কিন্তু হয়রা সেনাপ্রধানের যে পদ, চিফ জাস্টিসের পদ, এই পদগুলোর চেয়ে কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশনে মেম্বার অফ পার্লামেন্ট মোর সুপিরিয়ার। কিন্তু মেয়েরা মেজর জেনারেল হয়েছেন। আচ্ছা, মেজর জেনারেল হয়েছে, তো সেখানে দেখা যাচ্ছে যে এখানেও তো হয়েছেন, মানে যাকে বলা হয় সংরক্ষিত আসনে তারা সংসদ সদস্য হয়েছেন। তারপরে যাদের লিগেসি ছিল তারা নির্বাচিত হয়েছে, স্পিকার হয়েছেন, হ্যাঁ স্পিকার হয়েছেন, মন্ত্রী হয়েছেন। কিন্তু আপনি অ্যাজ এ হোল, আমি তো বললাম যে আমাদের যে পেশাগুলো রয়েছে, এখন পেশাগুলোর মধ্যে যদি ধরেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে রন্ধনশিল্পী যদি ধরেন, যেখানে 10,000 লোকের খাওয়ানো হয়, তো সেখানে আপনি কোনো নারী পাচক পাচ্ছেন না কেন? নারীকে কেন আপনি ঘরে শুধু রান্নার মধ্যে রাখছেন? এটা তো ওপেন করে দিচ্ছে। বড় বড় হোটেলেও কিন্তু কম। হ্যাঁ, এটা কি এই জন্য যে বড় বড় ডেকচি, বড় বড় না, মূল ব্যাপারটা হলো ওই জায়গাগুলোতে মাস্টার শেফে কিন্তু নারী চ্যাম্পিয়ন হয়। আচ্ছা, মাস্টার শেফ হলো যে টেলিভিশনগুলোতে, কিন্তু আপনি যখন একটা মেজবানি যাচ্ছেন, ভোজে যাচ্ছেন, তো ওখানে যে ধরনের স্ট্রেস রয়েছে, ম্যানেজমেন্ট রয়েছে, একসাথে 100টা গরু জবাই হচ্ছে, রান্নাবাড়া করছে, তো সেখানে গিয়ে মানে তার যে কমান্ডিং যে জায়গা দরকার, ওটার জন্য প্র্যাকটিস দরকার, যা কিছু দরকার, ওই জায়গাতে নারীকে আরও সময় নেবে আসতে। আপনি তো জানেন যে একটা সময় ছিল, বহু হাজার বছর ধরে এই নারী মানবজাতিকে নেতৃত্ব দিয়েছে। এক সময় তো নারীতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল, রাইট ছিল। আবার যে কোনো কারণে পুরুষতান্ত্রিক, মানে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আবার নারীতান্ত্রিক, আবার রাইট, মানে একটা অবস্থান, নারী হচ্ছে তার জেন্ডার। হ্যাঁ, জেন্ডার। তো আগামীতে যে নারীতান্ত্রিক সমাজ আসবে না, উনি যেটা বলছিলেন, এখনো তো ধরেন নারীতান্ত্রিক সমাজটাতে হিল ট্যাক্সে চলছে। নারীতান্ত্রিক সমাজ তো যে যারা বেদে সম্প্রদায় আছে, তাদের তো নারীতান্ত্রিক সমাজ। আপনি তো এটা কোনো অবস্থা, ওখানে নারীর বাইরে আপনি যেতে পারবেন না। তো এনিওয়ে, যেটা হলো যে এখন আমাদের দেশে যেটা আছে যে যার যার অবস্থান থেকে নারীরা কিন্তু এগিয়ে আসছে। তো রাতারাতি তো হবে না, রাজনৈতিক দলগুলি কেন নারীর পাশে দাঁড়াচ্ছে না? না, নারীর পাশে দলগুলো দাঁড়া করলেও পারবে না। আপনি একটা নারী, এটা জীবন মরণ সমস্যা। একটা দল একটা লোকের মনোনয়ন দিবে, আপনার জয় পরাজয়ের উপর একটা পার্টির দল তো মনোনয়নই দেয় না, তাহলে নারী তার যোগ্যতা প্রমাণ করবে কিভাবে? একটু আগে আমরা শুনছিলাম যে নারীরা মিছিল মিটিং এ একদম সামনে ডেসপারেট অনেক সময় রোলে চলে যান এবং তাদেরকে সামনে এগিয়ে দেওয়া হয়। তাহলে যে নারী মিছিল মিটিং এর সামনে এগিয়ে যান, ডেসপারেট রোল, আমরা এই আন্দোলনেও দেখেছি, তারা ট্রাক থামাচ্ছেন, তারা পুলিশের সঙ্গে লড়াই করছেন, সেই নারীকেই নির্বাচনের সময় এসে সবাই ভুলে গেল না? এই তো অভ্যুত্থানে দেখেন, সব নারী দেখবেন অগ্রভাগে ছিল, তারা গেল কোথায়? হাওয়া হয়ে গেল। অল্প কয়েকজন আছে, কিন্তু তারপরেও দেখেন নমিনেশন পেল না নারীরা। কারণ ধরে নেওয়া হয় যে নারীরা আমাদের সমাজ ব্যবস্থায় নারীকে যদি আপনি নমিনেশন দেন, এমপি নমিনেশন,
এই যে এখনো তো আপনার সনাতনী সেই রিজার্ভেশন তো আছে, ইসলামিক ধর্মীয় রিজার্ভেশন আছে, তাদের হয়তো ভোট তারা তেমন পাবে না, কিন্তু যদি কোনো পারিবারিক ঐতিহ্য থাকে তখন তার নামে ভোট হবে। হ্যাঁ, এই কারণে দেখেন আপনি নারীরাও কি নারীদেরকে ভোট দেয় না? নারীরাও পুরুষ খোঁজে ভোটের সময়? না, নারীরাও পুরুষ খোঁজে বেশি করে এখনো। কারণ হচ্ছে এই যে বললাম যে একটা বড় অংশ তারা তো আপনার নারীদের উত্থান দেখতেই পারে না, তারা তো এই প্রচারটা করে। তো এখন ধরেন সব জায়গায় আপনি নারী দেখেন, এই যে আগেও এই টকশোতে নারীরা কিন্তু জামাতের যারা নারী তারা কিন্তু আসতো না। এমনও ছিল, আমি শুনেছি যে যারা যদি উপস্থাপিকা যদি নারী হয় সেই টকশোতে যাওয়া বারণ ছিল। হ্যাঁ, কিন্তু এখন তো নারী কয়েকটা আসতেছে, আপনি খেয়াল করে দেখেন, আসতেছে ঠিকই, কিন্তু চোখটা ছাড়া কিছু দেখতে পারবেন না। আমি তো দেখলাম চোখও আছে, আবার চশমা পরে, তো বাকিটা নাই। হ্যাঁ, কিন্তু কথা কিন্তু বলতেছে, ঠিকই বলতেছে, কিন্তু তারাও তো আমি দেখলাম যে তারা ট্রেন্ড এবং তারা এই রেজিমেন্টে। আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো আমরা দেখেছি কিছু নারী একত্রিত হয়ে ঝাড়ু মিছিল করবেন এরকম বলছেন। নারীরা যখন তার প্রতিবাদ প্রদর্শনের জন্য একটা কিছু বেছে নেন, তারা তো লাঠি বেছে নিচ্ছেন না বা জুতা বেছে নিচ্ছেন না, তারা ঝাড়ু নিয়েছেন। ঝাড়ু তাদের অস্ত্র, এইটাই তো পুরুষ তার হাতে ধরিয়ে দিয়েছে। এইটাই তো, গ্রামে ধরেন 80% মানুষ গ্রামে বাস করে এবং নারী গ্রামের গাড়িরা কিন্তু ঝাড়ু দেয়। বাসা বাড়িতে ঝাঁটাপিটাই তাদের অস্ত্র। ঝাঁটাই লজ্জা এবং সেটাকে তারা নিজেরাই নিজেদেরকে ঝাড়ুর মালিক হিসেবে বলছেন না। ঝাড়ু ছাড়াও তো তাদের কাছে অস্ত্র আছে। অস্ত্র আছে, ধরেন তারা তো আগে দেখেন না যুদ্ধ করেছে, নারীরা করেছে, সে আপনি তো সেটা আমরা চাই না। এটা হচ্ছে প্রতীকী, মানে এই যে ডাকসুতে আমরা দেখলাম এবং আন্দোলনের সময় দেখলাম যে নারীদের সরব উপস্থিতি, কিন্তু এখন কি আমরা ধরে নিব যে এই যে ডাকসু হয়েছে, ভবিষ্যতে তারা বলবেন যে ডাকসুতেও কখনো কোনো নারী ভিপি হতে পারবে না, নারীর রাস্তা বন্ধ? না, দেখেন এটা অপেক্ষা করতে হবে। একটা স্রোত গেছে বটে, কিন্তু আপনি দেখেন জামাতের আমির এই কথা বলার সাথে সাথে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু প্রতিবাদ হয়েছে, ঝাড়ু মিছিল হয়েছে, এটার প্রতিবাদ হয়েছে, নারীরাই করেছে। হ্যাঁ, এখনো ডাকসুর যে ভিপি, যিনি আসলে গুপ্ত ছাত্রলীগ ছিল, গুপ্ত জামাত শিবির ছিল, হ্যাঁ, তিনি কিন্তু তার আস্ফালন বেড়ে গেছে। এই আস্ফালন, কিন্তু ডাকসুতে তো নারী সদস্য আছে, তারাও তো প্রতিবাদ করেন নাই, তারা তো বলেন নাই কিছু। না, নারী সদস্য তো তেমন না। এমনকি ডাকসু ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক, যার অনেক ভূমিকা, অনেক উচ্চকিত কণ্ঠ, তিনিও বলেছেন এটা নিয়ে তিনি অত চিন্তিত না। এটা হচ্ছে যে ধরেন এর ভিতরে যে চিন্তিত না, এটা যারা পত্রিকা দেখাবে, উনি নারী হিসেবে ভিসি হবেন না না, তাহলে না, নারী ভিসি হয়েছে তো না, কিন্তু উনি হবেন না, মানে যিনি মেনে নিয়েছেন তিনি তো হতে চান না। হয় তিনি গুপ্ত জামাত, আর না হলে তিনি এইটা মেনে গেছে, অর্থাৎ জামাতের যে কালচার এটা মেনে গেছে। এই কারণে তার প্রতিবাদ করার দরকার নেই। কারণ আমি তো প্রথমেই বলেছি, শিক্ষা ব্যবস্থা, জামাতের আলাদা নিজস্ব শিক্ষা ব্যবস্থা আছে, যে সাথী অমক টমক এই করতে, তাদের দলের মধ্যে যে অভ্যন্তরীণ শিক্ষা, সেই শিক্ষার মধ্যে দিয়ে তারা এই বিষয়টিকে দলের সদস্যদেরকে মানিয়ে দেন। হ্যাঁ, মনোজগৎ একদম পরিবর্তন হয়ে যায়, জগতে থাকে না। ধন্যবাদ এম এ আজিজ। চলমান চলছে এবং এই সময় আমরা যা দেখব সেটি হচ্ছে বিজ্ঞাপন। সেইখানে নারীদেরকে নিষিদ্ধ করা আদৌ সম্ভব না। আমার ধারণা ক্ষমতায় কেউ আসলেও তারা এটা পারবেন না, কেননা নারীবিহীন বিজ্ঞাপন মানে পৃথিবী থেকে অনেক পণ্য হারিয়ে যাবে। চলমান ফিরে এলো বিজ্ঞাপনের পর এবং আমরা কথা বলছিলাম যে বিষয়ে, সেই বিষয়টি হচ্ছে নারীর কোনো দেশ নাই। নারীর কোনো দেশ নাই, এটা আসলে রূপক অর্থে বলা। এর কারণ হচ্ছে দেশে নির্বাচন হচ্ছে, রাজনীতি হয়, দেশের বড় বড় পদ থাকে, কিন্তু সেই পদে নারীর যাওয়া বহু দূরের ব্যাপার। শুধু তাই নয়, কোনো কোনো দল বলেই দিয়েছে নারীরা সেই পদে কখনো যেতে পারবে না। এবং এইরকম একটি অবস্থায় জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের জন্য গণভোট হচ্ছে। তাহলে নারীরা যেই দেশে কখনো ক্ষমতায় যেতে পারবে না, সেই দেশকে জুলাই সনদ কিংবা জুলাই আন্দোলনের চেতনাকে সমর্থন করে কিনা, এটা তো একটা প্রশ্ন। গোলাম মোল্লা রনি, জুলাই আন্দোলনকে এই জন্য হয়েছিল যে নারীরা কখনো বিভিন্ন দলের আমির হতে পারবেন না অথবা বিভিন্ন বড় পদে কখনো যেতে পারবেন না। তাহলে যে নারীরা জুলাই আন্দোলন করলেন তারা কি পেলেন?
মানে আসলে জুলাইয়ের আন্দোলন, আমি এটার সঙ্গে নারীদের যে অধিকার এটাকে একত্র করতে চাচ্ছি না, কিন্তু তারা তো এখানে অংশ নিয়েছেন, তো অংশ নিয়ে তারা যে নতুন বন্দোবস্ত, নতুন রিপাবলিক, নতুন সংবিধান, এত কিছু নতুন হচ্ছে, সেখানে নারীর অধিকার ঠিক মতো সংরক্ষিত হবে না? একটা দল এসে বলে দিবে যে নারীরা আগে কখনো কিছু পাবে না, জুলাই যে বিপ্লবটা, এটা কিছু পাবে না, মানে এটা ঢালাও হয়ে গেল, কখনোই বড় পদগুলিতে যেতে পারবে না। তো জুলাই বিপ্লবটা এত বৈষম্য না দূর করার কথা ছিল। হ্যাঁ, এত তাৎক্ষণিক এবং জুলাই পরবর্তী ঘটনা এতটা উত্তেজনাকর, একটার পর একটা ঘটনা ঘটে গেছে। এখানে জুলাইয়ের যারা কর্তা ব্যক্তি ছিলেন, হর্তাকর্তা, পরবর্তীতে একটা বিরাট অংশ রাজনীতিতে গেছে, আরেকটি অংশ রাজপথে থেকেছে, আরেকটি অংশ এই বিভিন্ন রকম যেখানে চাঁদাবাজি ঠাদাবাজি এই সমস্ত তাদের অনেকেই দুর্নাম বদনামের মধ্যে সারা বাংলাদেশে জড়িয়ে পড়েছে সমন্বয়কের নামে। তো ফলে কি হলো, মানে লোক ছিল ধরুন কথার কথা 200 সেন্ট্রাল লিডার, তো তারা ভাগ হয়ে গেছে। কিন্তু আন্দোলনকে ওন করা, নারী, কনস্টিটিউশন, সংস্কার, এই বিষয়গুলোকে নিয়ে গবেষণামূলক কিছু কাজ করার জন্য যে সময়, মেধা, যোগ্যতা দরকার, হয়তো ভবিষ্যতে হবে সামনের দিনগুলোতে, কিন্তু এই মুহূর্তে দেখা গেল যে তাদের সেই স্বপ্ন বাসর শেষ না হতে হতেই দেখা গেল যে একটার পর একটা সমস্যা আসা শুরু করলো। তারপরে এর মধ্যে ইলেকশন, এখন ইলেকশনের মধ্যে জামাতের আমির একটা কথা বলছে, তারেক রহমান সাহেব একটা কথা বলছে, এই কথার মধ্যে আবার এই জুলাই আন্দোলনে যারা আছেন তারা তো আমাদেরই ছোট ভাই ছোট বোন, এরা কাণ্ডজ্ঞান নিয়ে যে একটা কি এরা মুরব্বীরা এই ধরনের কথাবার্তা বলতে পারেন, এটাই তারা ভাবতে পারছেন না। তো সেই অর্থে আমি মনে করি যে এই আন্দোলনের যারা হর্তাকর্তা ছিলেন তাদের একটা মূল থিম ছিল বৈষম্য বিরোধী একটা সমাজ প্রতিষ্ঠা করা, চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে অতটুকুই। এর বাইরে যেটা হয়েছে শেখ হাসিনার পতনের পর বাকি যে জিনিসগুলো তাদের ওখানে সংযুক্ত করা হয়েছে, দ্যাটস অল। এটাই আপনার বক্তব্য? এটাই আমার বক্তব্য। তাহলে এম এ আজিজ, আপনার কাছে জানতে চাই, আমরা দেখলাম যে জুলাই আন্দোলনের আগে ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত পপুলার একজন প্রার্থী ছিলেন, যিনি এনসিপিতে যোগ দিলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি জাতিসংঘ পর্যন্ত চলে গেলেন তার দলের একজন সদস্য হিসেবে, এবং তার সঙ্গে জামাত ইসলামের সদস্যরাও গিয়েছিলেন, এবং ওই সময় কারো কোনো আপত্তি বা কোনো কিছু শোনা যায় না। অথচ যখন তার দল এনসিপিতে যোগ দিয়ে দিল, তিনি নির্বাচন পরিচালনা কমিটিতে থাকার পরেও সেখান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র দাঁড়িয়েছেন। আমরা নাম বলতে পারি, তার নাম তাসনিম জাহরা। কিন্তু এই যে নারী বিরোধী বা নারীর ক্ষমতায়ন সংক্রান্ত নেতিবাচক মন্তব্য হচ্ছে, এরকম জায়গাতে তাকে তো আমরা কোনো সরব জায়গায় দেখছি না। দল ছেড়ে দিয়েছেন, কিন্তু নারী অধিকারের পক্ষে তো কথা বলছেন না। না, এটা হলো একটা প্রোটেস্ট, কিন্তু তিনি এখন ইলেকশন করতেছেন, তার ভোটটা হচ্ছে প্রধান তো লক্ষ্য। ওনাকে কি জামাতের সদস্যরা ভোট দিবে? দিতে পারে, কারণ সেও তো শোনা গেছে যে সেও গুপ্ত জামাত, যদিও বিএনপির সিম্পেথি তার প্রতি আছে, কিন্তু তাও আমি বলে দিলাম। এখন সে তার এখন যদি প্রতিবাদ করে তাহলে একটা সাইডের ভোট পাবে না। হয়তো সে আশা করতেছে যে যেহেতু তার ব্যক্তিগত যে জনপ্রিয়তা সেটা দিয়ে সে ভোট পাবে না, ব্যক্তিগত সবাই তাকে নিজের মনে করবে। সে যে এলাকায় জন্ম সেই এলাকায় প্রার্থী হয়েছে, সে চাচ্ছে সকল মতের লোক তাকে ভোট দিবে, এরকম তার হয়তো প্রত্যাশা। কেউ তো আর তাকে এই পলিটিক্যাল তার যে ফিলোসফিটা কি এটা তো কেউ জানে না। হ্যাঁ, সে তো তার যতটুকু অনুমান, যেটা আলোচনা আছে, জনশ্রুতি আছে, তার স্বামীর কারণে সে এনসিপিতে যোগদান করেছে। হ্যাঁ, স্বামীর কারণে আসছে, তার স্বামী তো যুগ্ম সম্পাদক, যুগ্ম আহ্বায়ক নাকি। হ্যাঁ, না, ওটা তো হতে পারে, তার জন্যই হয়তো তার স্বামী এসেছে, কেননা খ্যাতির দিক থেকে তো সে বড় ছিল, এখনো সে খ্যাতির দিক থেকে বড়, অনেক বড়, অনেক বড় পেলে তো সে পাবে, তার স্বামী পাবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনি তো মুশকিল এই জায়গায়, আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না কে গুপ্ত শিবির, কে গুপ্ত জামাত। আপনার রাশিয়ায় যখন বলশেভিক পার্টি বিপ্লব করে ফেলে লেনিন, তখন তার কমিউনিস্ট পার্টি থাকে নাই। এবং বিএনপি এই জন্য বলি উদার গণতান্ত্রিক দল, জাতীয়তাবাদী দল, এটা আমাদের দেশে বহু মতের আশ্রয়স্থল তো সেখানে। এই দলের ভিতরে গুপ্ত জামাত তো প্রায় 20%। আমি প্রথমে 10% বলছি, বিএনপির লোকে আপত্তি করেছে, নো 10%। এখন এটাকে তো বের করা মুশকিল, কিন্তু শুনলাম যে চীনে, আমি একটা নারী হয়েও নারী প্রার্থীরা কেউই কিন্তু এটা তেমন প্রতিবাদ করছেন না। প্রতিবাদ হচ্ছে পুরুষদের তরফ থেকে। প্রার্থীদের মধ্যে যারা নারী আছেন তাদের মধ্যে অল্প কয়েকজন এটার প্রতিবাদ করেছেন। না, তারা যারা প্রতিবাদ করেছে নারীরা, তারা যারা টকশোতে আসতো, তারা কিন্তু সবাই জামাতের সমালোচনা করত। এখন প্রায় সবাই, এখন তো তারা ভোটে গেছে, অথবা
এনসিপিতে যায় নাই, এনসিপি পরিত্যাগ করছে। তারা ওই সাহসটা দেখাচ্ছে না, আমাদের এই সমাজে সাহসটা দেখাচ্ছে না। এটাও হচ্ছে একটা পশ্চাৎপদতা নারীদের। আছে না কয়েকজন টকশোতে আসতো না, খুব ভালো বলতো, তো তারা এখন নাই, অফ হয়ে গেছে, অফ হয়ে গেছে। এখন আমার বক্তব্য হচ্ছে যে এই যে ধরেন এনসিপি তো একটা, যতই বলেন একটা ব্র্যান্ড ভ্যালু আছে, কারণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যদিও কোনো ছাত্র, সব আন্দোলনের ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে, কিন্তু তারা কোনো সরকারের অংশ নেয় নাই, তারা এইভাবে বিতর্কিত হয় নাই। তারপরেও এনসিপিটা যদি, এখন তো 3 জন উপদেষ্টাই বাইরে আসছে, এখন তার সবাই এনসিপি নিয়ে যদি আলাদাভাবে থাকতো তাহলে কিন্তু এটা প্রেসার গ্রুপ হিসেবে থাকতে পারতো। তাদের এবারই নির্বাচন করার প্রয়োজন ছিল, এমনটি দরকার ছিল না তো, হ্যাঁ, কিন্তু এটা থাকলো না। এখন ধরেন একটা জামাতে চলে গেছে এক গ্রুপ, আর এক গ্রুপ নিজস্ব আলাদা দল করে ফেলছে, হ্যাঁ, আর এক গ্রুপ অফ হয়ে গেছে একটা গ্রুপ, আর গ্রুপ কিছু রাজনৈতিক প্রক্রিয়ার কথা বলছেন। নারী কি তাহলে কোনো আলাদা পরিচয় নাই? নারী নারী হিসাবে কোনো প্রতিবাদ করে না, সে চিন্তা করে আমি রাজনীতি করি কিনা, আমি কোন গ্রুপের সাথে আছি। নারীর যে অবমাননা হচ্ছে এটা নিয়ে নারীর কোনো মাথাব্যথা নেই? আমাদের সমাজটা, নারী আন্দোলনের লোকজন কোথায়? আমাদের সমাজটা এবং পলিটিক্সটা পুরুষ শাসিত বলবো, যার ফলে নারীরা কিন্তু ওই প্রতিবাদ করার মতো, ঘুরে দাঁড়ানোর মতো মানসিকতা অর্জন করে নাই। যেমন আমাদের পাহাড়ি অঞ্চলে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেখানে তো আমি চিটাগাং থেকে শেরপুর পর্যন্ত হেঁটে আমি রিপোর্ট করেছি, সেখানে তো ধরেন ওখানেও তো কনভার্ট হয়ে গেছে। এখন 96% হলো খ্রিস্টান। গোলাম মাওলা রনি, আপনার কাছে আসি, আমরা আর 1-2 মিনিট পরে বিরতিতে যাব। তার আগে আপনাকে একটা প্রশ্ন করি। আমরা দেখেছি এমনকি নারীদের যে খেলাধুলা, সেখানে নারীরা খেলে কিন্তু কর্মকর্তা সব পুরুষ, 1-2জন নারী কর্মকর্তা থাকে। এইটাই বা কেন? নারীদের খেলাধুলার মধ্যে পুরুষরা কর্মকর্তা, কোচ থেকে শুরু করে টিমের ম্যানেজার থেকে শুরু করে অনেকেই পুরুষ, এবং নারীরা বিভিন্ন জায়গাতে এই পুরুষদের বিষয়ে কমপ্লেইনও করেছেন, সেগুলোর কোনো মানে সুরাহা হয় না। আমি তো আগেই বললাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ কবে বাংলাদেশ মুক্তি পাবে? নারী প্রধানমন্ত্রী থেকেও আমরা মুক্তি পেলাম না, নতুন প্রধানমন্ত্রী পুরুষ হবে, উনিও আমাদেরকে মুক্তি দিতে পারবেন না। মানে ব্যাপারটা তাহলে কোথায়? নারীর কি আসলে কোনো জায়গাতেই মুক্তি নাই? না, নারীর মুক্তি আছে সব জায়গাতেই। নারী তার আপন যোগ্যতা বলে যার যার জায়গাতে একটা অবস্থান করে নিয়েছে। আমরা সেই অবস্থানটা আসলে টেনে হিসেবে একটা জায়গাতে আনার চেষ্টা করছি। মূলত ব্যাপার হলো কি জানেন, আমাদের তো আপনি ছেলেদের কথাই চিন্তা করেন, মেয়েদের কথা চিন্তা করেন। ছেলেদের মধ্যে ধরুন নেত্রকোনার ছেলে, কিংবা ধরুন গফরগাঁওয়ের ছেলে, কিংবা আমাদের ওই পটুয়াখালীর ছেলে, তারা কেন পশ্চাৎপদ হচ্ছে? কেন তাদেরকে কোটা দিতে হচ্ছে? স্থান, কাল, পাত্র ভেদে যে কোনো একটা জনগোষ্ঠী হন তিনি নারী বা পুরুষ, তিনি পিছিয়ে পড়তে পারেন না। কিন্তু লেখাপড়ায় তো নারীর কোটা দরকার হচ্ছে না। নারীরা পুরুষকে রীতিমতো লেখাপড়ায় পর্যদস্ত করছে। রাইট, লেখাপড়া পর্যন্ত করছে, এমনকি অনেক ভালো যে সার্ভিসগুলো আছে। ব্যবসাতে বিভিন্ন জায়গাতে নারীরা এগিয়ে এসেছে, যেখানে পুরুষরা তাদের সাথে পারছে না। শিক্ষকতায় নারীরা এগিয়ে এসেছে, পুরুষের সংখ্যা কমে গিয়েছে। রাজনীতি তো একই অবস্থা, কিন্তু এই জায়গাটাতে নারীরা যখন এগিয়ে আসবে তাদের মধ্যে, এই যে এখন ধরেন আপনি তাসনিম জারার কথাই বলেন, এখন তাসনিম জারা যেভাবে পরিশ্রম করছে, যেভাবে ঘোরাফেরা করছে, আপনি অন্য পুরুষ প্রার্থীরা কিন্তু এই ধরনের শ্রম করছে না, তাকে দ্বিগুণ পরিশ্রম করতে হচ্ছে। এইটাই কারণ কি সে নারী? না, দ্বিগুণ পরিশ্রম করতে হচ্ছে না, সে তার পরিশ্রম করছে বিকজ তিনি গত 10 বছরে ধরেন একটা এলাকাতে ইলেকশন করার জন্য একটা প্রার্থী 10 বছর, 15 বছর, 20 বছর যাবত পরিশ্রম করে। আসলে উনি তো সেই ধরনের পরিশ্রম করেননি। তো আমার ব্যাপার হলো যে এই অল্প সময়ের মধ্যে তিনি যেভাবে নিজেকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত করেছেন এবং যে পরিশ্রম তিনি করে চলেছেন, এখন সেই পরিশ্রমটা তো অনেক পুরুষ করছে না। সে পুরুষ নাকে তেল দিয়ে পুরুষের দরকার নাই, সেজন্য করছে না। পুরুষরা তাকে ভোট দিবে, মেয়েরাও তাকে ভোট দিবে, মেয়েরা তো মেয়েদেরকে ভোট দেয় না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আমরা একটা বিরতির পরে আবার আপনার কাছে ফিরবো। চলমান এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছে, এবং বিরতির জন্য রীতিমতো পিড়াপিড়ি হয়, কারণ বিজ্ঞাপন না থাকলে না অনুষ্ঠান প্রচার করা যায় না। চলছে চলমান, দেখছেন নেক্সাস টেলিভিশন। ফিরে এসেছি আবার আলোচকদের কাছে। প্রথমে গোলাম মাওলা রনি, আপনার কাছে আসি। আমরা দেখতে পাচ্ছি যে পাল্টাপাল্টি বক্তব্যের একটা জায়গা তৈরি হয়েছে, এবং সেইখানে এক পক্ষ আরেক পক্ষকে দেশদ্রোহী বলছেন, এমনকি 71-এর ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন, আবার আরেক পক্ষ দুর্নীতির কথা বলছেন, এবং প্রথম আলোর ভাষায় আক্রমণ করছেন যে কবে নাকি প্রথম আলোতে কি ছাপা হয়েছিল সেটা এখন তাদের মনে পড়েছে। এবং মজার বিষয় হচ্ছে যে এই যা তারা করছেন, এটা অতীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগও করতো, এবং বিশেষ করে জামাতে ইসলাম যেটা বলছেন, তারা অনেকটা আওয়ামী লীগের ভাষাতেই বিএনপিকে আক্রমণ করেছেন। তো ব্যাপারটা কি, মানে দল বদল হয়েছে কিন্তু ভাষা বদল হয় নাই, নাকি তারা
ধরেই নিয়েছেন যে রাজনীতিতে এইভাবে আক্রমণ করতে হবে? অতীতের নির্বাচনগুলোর তুলনায় এবারে যে নির্বাচনের মাঠে যে বক্তব্য, এটা অনেক আক্রমণাত্মক, হৃদয় বিদারক। আপনার কলেজের উপরে খুব একেবারে রক্তাক্ত ছুরি বসিয়ে দিলে, এবং তাও যদি আপনার প্রিয়জন হয়, একেবারে একান্ত প্রিয়জন ছুরি হয়, বসানোর পরে রক্তাক্ত নাকি আগেই ছুরি রক্তাক্ত একেবারে ছিল? রক্তাক্ত, মানে ছুরিটা নিয়ে মানে এসে আগেও সেই ছুরি? ছুরিতে রক্ত লাগিয়ে যেন আপনি বেশি ভয় পান। ও। এখানে দুটো ভয়, একটা হলো ছুরিতে রক্ত মাখানো, আর দ্বিতীয়ত হলো এমন একটা ছুরি যে আপনার প্রিয়জন, আপনজন, একেবারে মানে রীতিমতো ব্রুটাসের মতো। সন্ত্রস্ত করে তোলা। ব্রুটাসের মতো জুলিয়াস সিজারের প্রিয় বন্ধু ব্রুটাস। তা কে ব্রুটাস এখানে? আচ্ছা, এখানে উভয়ের জন্য ব্রুটাস। বিএনপির জন্য জামাত ব্রুটাস, জামাতের জন্য বিএনপি ব্রুটাস। এতকাল একসাথে চলার পর 50 বছরের বন্ধুত্ব, সেখানে অলনে ছাড়েন একজন আরেকজনকে গালাগালি করছে, আরেকজন 75 থেকে। তো আপনি যদি ধরেন যে তাদের মধ্যে যে বন্ধুত্ব, সহ অবস্থান, একে অপরের যত গুপ্ত কথা তারা জানে, এমন কোনো কথা নাই যে তারা জানে না। এখন তারা একে অপরকে উন্মোচন করে দিচ্ছে, হুমকি দিচ্ছে, আমরা আরও জানি, বেশি বাড়াবাড়ি যদি করে সব কিছু বলে দেবো, এই ধরনের কথাবার্তা আসছে। তো এরপরে কি হলো যে রাজনীতিতে অনেকগুলো কাদা ছুড়াছুড়ি সামনে চলে আসছে। যেমন দেখুন, মুফতি এজাহারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রামে মুফতি হারুন এজাহারের বাবা, একসময় ইসলামী ঐক্য জোটের যে খেলাফত বোর্ডের একটা অংশে সে সভাপতি ছিল। তো দেখা গেল যে তাকে এই মুহূর্তে খেপিয়ে দেওয়া হয়েছে। খেপিয়ে দিয়ে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে সে একটা বিশাল বক্তব্য দিয়েছে, বেইজ্জতি করার মতো বক্তব্য। এখন একইভাবে জামাতের অনেক লোকের সঙ্গে বিএনপির অনেক লোকের ভালো সম্পর্ক ছিল, দলের সম্পর্ক ছিল, ফলে একে অপরের অনেকে গুপ্ত কথা জানে, জামাতের অনেক গুপ্ত কথা জানে। কারণ এই জিনিসগুলো যেভাবে সামনে আসছে, আমরা সন্ত্রস্ত যে এগুলো বলতে বলতে যদি কেউ লিমিট ক্রস করে ফেলে, তাতে প্রতিপক্ষ রাগ হয়ে যাবে। এখন বিএনপিও বড় দল, জামাতেও বড় দল, তারা যদি রাগ হয়ে যদি এক একজন গদা হাতে তুলে নেয়, একজন আরেকজনের দিকে তেড়ে আসে, মুখের ভাষা যদি হাতে চলে আসে, মুখের ভাষা যদি পায়ে চলে আসে, নির্বাচনের পর কি এরকম ঘটতে পারে? আবার ধরেন গুপ্ত কথা ফাঁসের মতো এপস্টেইন ফাইলস প্রকাশিত হয়ে যেতে পারে বাংলাদেশের রাজনীতির। এটা হয়ে যেতে পারে, কখন কোথায় গিয়ে কিরকম আপোষ করেছে। রাইট, এটা হয়ে যেতে পারে, খুব অস্বাভাবিক কিছু। আপনি সেটা ভাবছেন? আমি সেটা ভাবছি। তো তাহলে কি নির্বাচনের পরে অবস্থা আরো কঠিন হবে? আরো কঠিন হবে যদি এখন যারা নির্বাচনের মাঠে আছেন, তারা যদি তাদের এই উপস্থিতির ভিত্তিতে যদি একটা নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়, একটা সরকার গঠিত হয়, এবং সে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সে তার প্রতিপক্ষকে প্রথমে একটা ডলা দিবে। আওয়ামী লীগের ডলা দেওয়ার আগে বা অন্যান্য যারা আছে তাদেরকে ডলা দেওয়ার আগে পাবে কোথায় ডলার মধ্যে ওটি বলতেছি, মানে তারা দিতে দিতে হয়তো তাদের হাত ব্যথা হয়ে গেছে, এখন তারা তাদের প্রতিপক্ষকে ডলা দেবে। এই সময়টাতে যে যার প্রতি রাগ আছে, সেই রাগগুলো, আমরা তো জানি বাংলাদেশের রাজনীতিতে খুবই প্রতিহিংসা পরায়ণ একটা ক্যারেক্টারিস্টিক্স প্রত্যেকটা মানুষের। ক্ষমতায় যাওয়ার আগে সবাই খুব নরম নরম কথাবার্তা বলে, ক্ষমতায় গিয়ে বলে যে আয় এখন তোকে একটা। আমরা দেখছি যে অতি কম বয়সী নেতা তুই তুকারি করে কথা বলছে, এম এ আজিজ। এই অভদ্রতার সংস্কৃতি কি চালু হয়ে গেল রাজনীতিতে, যে কম বয়সীরা তার দ্বিগুণ তিনগুণ বয়সী মানুষকে তুই তুকারি করবে, বাজে কথা বলবে, অপমান করবে? এটা হলো যে 5ই আগস্টের পরে যে মব সন্ত্রাস চালু হচ্ছে, ওইটাতে যে মানসিকতা দাঁড় করছে, ওইটা আমাদের কালচার না। যে সিনিয়রদেরকে এখনো আমরা প্রবীণদেরকে শ্রদ্ধা করি, ওইটা নাই। কারণ এই মব সন্ত্রাস এই মানসিকতা, তরুণদের মানসিকতা চেঞ্জ করে ফেলছে। দেখেন না, একটা থানায় মাহাদি নাম একটা ছেলে, যা ছাত্রলীগের 2 ছেলেকে থানার থেকে রিলিজ করে নিয়ে আসছে জোর করে, বলছে যে আমরা থানা পোড়ায় দিয়েছি, আপনারা পোড়ায় দেবো। আবার ঠিক রাত্রেবেলা বেল হয়ে গেছে তাদের। তো এখন এই যে পুলিশ এবং কখনো বিচারক আমার স্টমাক থেকে বেরোতে পারে নাই। তো তবে এবারে যে সমালোচনা করে হচ্ছে একটু পার্থক্য আছে। কোন রাজনৈতিক দল কিন্তু এই সংস্কৃতি বদলানোর অঙ্গীকার করে নাই, না বলে নাই যে এই যে বয়স্কদেরকে অপমান করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, তুই তুকারি করা হচ্ছে, অপমানের রাজনীতি শুরু করা হয়েছে। এইখান থেকে রাজনীতিকে বের করে নিয়ে আসার জন্য কোনো বক্তব্য কিন্তু এরকম জোরালো বক্তব্য কেউ দেয় নাই। না, ডাইরেক্টলি ওটা বলে নাই। তবে তারেক রহমান সাহেব কিন্তু বলেছে যে শান্তি শৃঙ্খলা কোনো অনাচার বরদাস্ত করা হবে না, বা তার বিপক্ষে কথা বলেছে। কিন্তু সরাসরি এই যে মানুষ যে তুই তোকারি, ধরেন একটা জায়গায় দাওয়াত নাই, আমি উদাহরণ দেই, যেমন এটা আপনার পাটোয়ারি সাহেব, তিনি যে প্রার্থী হয়েছেন, সেখানে এক জায়গায় দাওয়াত দিছে, হলো প্রধান অতিথি হচ্ছে মির্জা আব্বাস, সেখানে সে দাওয়াতই না, ওখানে এসে গেছে। যা আবার প্রশ্ন করে, আমার ভোট দিবেন না? না, কেন দিবেন না? হ্যাঁ, কেন দিবেন না? আপনি জামাতে গেছেন। কেউ বলে যে আপনি
হ্যাঁ, সেসব বেসামাল রিল কথা আমরা বলে। দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো সব সে কিন্তু অবশ্য ভোটারদের সাথে দুর্ব্যবহার করে নাই। না, ভোটারের সাথে চার্জ করে, ভোট দিবে না কেন তারা? না, সেটা তো সে জিজ্ঞেস করতে পারে, কিন্তু না, কারোর সঙ্গে না, কারোর সঙ্গে দুর্ব্যবহার করে নাই। ভোটারদের সাথে নমনীয় ভাবে ভোট কনভিন্স করতে হবে। সে তো তাদের চার্জ করে, কেন ভোট দিবেন না প্রশ্ন করে, তো কেন ভোট দিবেন না? আমরা এবার একটা মজার প্রশ্ন করি। আপনি তো নির্বাচন করেছেন, ভোটারদের কাছে আসলে কিভাবে ভোট চাইতে হয় এটা একটু মানুষ দেখুক, ছোটরা শিখুক। না, আমাদের যে সময়টা আছে সেটা হলো যে ওই সময়টাতে খুব আর প্রবল আমাদের বিজয়ী প্রার্থী। বিজয়ী প্রার্থী, খুব প্রবল প্রতিযোগিতা, খুব অল্প সময়ের মধ্যে আমার যে নির্বাচনী এলাকা এটা ঢাকা জেলার চেয়ে দ্বিগুণ। ঢাকা জেলার আয়তন 960, আর আমার ওটা প্রায় 1700 বর্গ কিলোমিটার এলাকা, বিস্তীর্ণ এলাকা। সেখানে জনসভাগুলো ছাড়া আমরা আসলে বক্তব্য দেওয়ার সময় পেতাম না। আমি তো দেখা গেল যে জনসভা হচ্ছে বাড়ি বাড়ি যাওয়ার সুযোগ পান প্রশ্নই নাই। আসে না। কিন্তু কোনো ভোটারের সাথে দেখা হলে আপনি কারো কাছে ব্যক্তিগতভাবে ভোট ওরকম চান দূর নাই? থেকে হাত নাড়ানো, এগুলো উঠান বৈঠকের মাধ্যমে করে। দূর থেকে হাত নাড়ানো, যেখানে বড় বড় শহরগুলো আছে, যেমন দেখা গেল আমি একটা জনসভা থেকে আরেকটা জনসভায় যাচ্ছি, এখন মধ্যে একটা বাজার পড়ছে। এখন সেই বাজারে করলাম কি, শুরুতে আমি নামলাম গাড়ি থেকে, ওখানে 300-400 লোক দাঁড়ানো আছে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত স্লোগান দিতে দিতে লোকজন গেল, পিছনে রনি ভাই জিন্দাবাদ, নৌকা নৌকা নৌকা, ধানের শীষ ধানের শীষ ধানের শীষ। আমি সামনে সামনে এগিয়ে গেলাম, ওপরে গিয়ে গাড়িতে উঠলাম, আবার দৌড়ে চলে গেলাম অন্য জায়গাতে। কিন্তু কারোর সাথে এরকম ব্যক্তিগতভাবে handshake ভোট চান ওই- নাই। ওই- এবার যেমন প্রার্থীরা একেবারে জনে জনে ভোট চাচ্ছে। না, এইবার এটা আপনারা শুধু এখানে দেখছেন, যখন আসলে প্রচার প্রপাগান্ডা তুঙ্গে থাকে, একজন প্রার্থীর এত মানুষ এখানে তখন আর অংশ- এত লোকের সাথে এটা বলার সম্ভব সুযোগ না, এটা থাকে না। কিন্তু সম্ভব ধরেন না। আপনার ভোটার যদি এম এ আজিজ হইতেন, আপনি তাকে ভোট দেওয়ার জন্য কি বলে কনভিন্স করতেন? না, ভোট দেওয়ার জন্য ওই ধরনের ঘটনাই ঘটেনি। যখন একটা লোক প্রার্থী যায়, এমপি যে মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু একজন প্রার্থী তাহলে কি বলা উচিত? সে- কি বলে বক্তৃতাই ধরেন, না, কি না, বলে কনভিন্স করা উচিত যে সে আমাকে ভোট দেন? মূলত তার দলের যে ম্যানিফেস্টোগুলো, সেই দলের ম্যানিফেস্টোগুলোর ব্যাপারে সে বলে যে আমার দল রাজনৈতিকভাবে যদি ক্ষমতা আসে, প্রথমে সে দলকে রিপ্রেজেন্ট করে, যদি ক্ষমতা আসে আমরা এই কাজগুলো করব, এবং সেটা দল কেন্দ্রীয়ভাবে এবার তো manifest আমরা করে। দেখলাম ম্যানিফেস্টো রেডি হয় নাই, ভোট Right. চাওয়া শুরু হয়ে আর গেছে। তাহলে সেকেন্ড যে কাজটা তখন করে, সে কি বলবে? আর সেকেন্ড যে কাজটা করে সেটা হলো তার যারা ওই সমর্থক আছেন মঞ্চে, তারা নেতাকে হাইলাইট করে, আমার নেতা এরকম এমএ পাস করেছে, এই করেছে। নেতা নিজে বলে না। আর নেতা যে কাজ করে, আস্তে কুট করে প্রতিপক্ষের যে নেতা আছে তাকে একটু সমালোচনা করে যে সে এটা পারবে না, এটা এত সোজা জিনিস না। তো এই জিনিসগুলো অর্থাৎ এখানে নিজেকে এনলাইটেন করা, প্রতিপক্ষকে মানে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য পুরো 99% কাজটাই কর্মী এবং সমর্থকরা করে। এই নেতাকে আসলে সে শুধু যায়, মঞ্চ সাজানো থাকে, বসে। আমার সময় যেটা হতো, আমাকে ডেইলি 10টা করে পথসভা, মানে আপনি মূলত জনসভা করেই ভোট চান। হ্যাঁ, জনসভা কিন্তু এবার আমরা একটু ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলোতে দেখছি। কারণে হয়তো হ্যাঁ, এই টুইট এগুলো প্রস্তুত হতে দেখছি। ডিজিটাল আছে, সেই সাথে এবারে কিন্তু রাজনীতিটা আগে যে রোড শো, মিছিল, মিটিং এগুলো এগুলো কমে গিয়েছে। এটার উপরে এখন গুপ্ত কাজ হচ্ছে। Man to ধন্যবাদ man আপনাদের গুপ্ত। দুইজনকে। আমরা আজকের চলমানের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। গোলাম মাওলা রনি এবং এম এ আজিজ। আশা করছি আগামীতে আপনাদেরকে পাবো। আমরা একটু আগে ভোট কি করে চাইতে হয় সেটা শিখেছি একজন সাবেক বিজয়ী সংসদ সদস্যের কাছ থেকে। আমার মনে হয় আমরাও সেইভাবে আপনাদের কাছে একটু ভোট চাইতে পারি। চলমান দেখবেন, চলমান ভালো লাগলে জানাবেন, চলমানের কোনো কিছু পছন্দ না হলে সেটাও জানাবেন, যাতে আমরা আপনাদের পছন্দের উপযুক্ত হয়ে উঠতে পারি। এবং আমাদের পক্ষে আপনাদের সমর্থন অব্যাহত রাখবেন ফেসবুক, ইউটিউব সব জায়গাতে আমাদের এখানে লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে। এবং তারপরে যদি আমরা সত্যি সত্যি অনেক লাইক এবং শেয়ার পাই, তাহলে আপনাদের জন্য আরও ভালো ভালো অনুষ্ঠান তৈরি করব। এইভাবে কি আসলে ভোট চাইলে ভোট পাওয়া যায়? এইটাই হচ্ছে প্রশ্ন। এবং আগামীতে আমরা এরকম অনেক প্রশ্ন নিয়ে হাজির হব। চলমান দেখতে থাকবেন নেক্সাস টেলিভিশনে।